গীতার কথা না শুনে কৃপানের সাথে থাকার শাস্তি হাতে নাতে পাচ্ছে পদ্ম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কৃপানের কথাটাই বারবার করে ভাবতে থাকে গীতা। কৃপান যে অন্যায় করেছে তার শাস্তি গীতা দেবেই এরকমটাই ভাবছে। অন্যদিকে সাত্বিক গিনিকে ক্লিয়ারলি জানিয়ে দেয় কোনোভাবেই গিনির সাথে সংসার করবে না সাত্বিক। তার একমাত্র ভালোবাসা হলো গীতা। সংসার যদি করতেই হয় তাহলে গীতার সাথেই করবে, আর সে গীতাকেই ভালোবাসে। এমনটা বলায় গিনি আবারও খুব কষ্ট পায়। অন্যদিকে দেখা যায় কোর্টে অগ্নিজিৎ মুখার্জি আর গীতা দুজনেই মুখোমুখি হয়ে গেছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, শোনো, ওকালতিটা তোমার দ্বারা এত সহজে হবে না। তুমি এখনো স্টুডেন্ট আছো, তুমি আমার কাছে শেখো, তুমি আমার জুনিয়র হয়ে যাও, তাহলে অনেক কিছু শিখতে পারবে। বুঝতে পেরেছো? ওকালতি করাটা এত মুখের কথা না যে আসলে আর সবকিছু পেরে গেলে। এখনো সময় আছে, বলো, ডিসিশন নাও। আর তখনই গীতা বলে, আপনার কাছ থেকে ওকালতি শিখবো? শুনুন, আমার এখনো এতটাও খারাপ দিন আসেনি যে আমি আপনার কাছে সমস্ত কিছু শিখবো। আপনার সাথে তো আমার দেখা হবেই। সেই কৃপানকে শাস্তির হাত থেকে বাঁচাতে গিয়ে আপনি পদ্মর সাথে বিয়ে দিয়ে দিয়েছেন কৃপানের, সেই শাস্তি কিন্তু ও পাচ্ছেই। ওকে কেউ বাঁচাতে পারবে না, চাইলে আপনিও পারবেন না। আপনি যত কিছু কলকাঠি নাড়ুক না কেন, আমার তাতে কিছুই যায় আসে না। আমি যদি একবার সত্যের পথ বেছে নিই, সেই পথ অনেক অনেক মসৃণ হয়, সেটা হয়তো আপনি জানেন না। আপনার কাছে কি ওকালতি শিখবো, বরং আপনি আমার কাছে ওকালতিটা শিখে নিন, বুঝেছেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমার সাহস তো কম না, তুমি আবার আবার আমাকে অপমান করতে শুরু করেছো। গীতা বলে, আমি তো অপমান করতে চাইনি, আপনি তো সে নিজে যেচে যেচে অপমানিত হচ্ছেন, তো আমি কি করতে পারি? এর মধ্যে কিছু মিডিয়ার লোকজন ঘিরে ধরছে গীতাকে। আর তখনই জিজ্ঞেস করে, অগ্নিজিৎ মুখার্জির বাড়ির বৌমা আপনি আপনি আবারও কোর্টে চলে এসেছেন ওকালতি করার জন্য? আপনার ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছে? তখনই গীতা বলে, আমার এ সমস্ত কিছু চাই না, আমি এসেছি কোর্টে সঠিক বিচার পাওয়ানোর জন্য। আর আমি যতক্ষণ না সঠিক বিচার পাচ্ছি ততক্ষণ আমি এই কেসটা লড়ে যাব, বুঝতে পেরেছেন? এরপর ভজন বলে, দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। স্যার, আমাকে আপনি কিছু টাকা দিন তো, বলেই টাকা নিয়ে নেয়। এরপর ভজন বলে, কি রে গীতা, আজকে তোর ভাত কাপড়টাও জুটলো না? মুখার্জি বাড়িতে তো তোর যাওয়ার কথা ছিল, তাই না? তুই এক কাজ কর, এই 60 টাকাটা রাখ, এই 60 টাকাতে আলুর দোকান থেকে ডিম ভাত খেয়ে নিস, আর এই যে 300 টাকা, এতে একটা শাড়ি কিনে নিস, ঠিক আছে? তাহলেই হয়ে গেল তোর ভাত কাপড়ের অনুষ্ঠান। তখনই গীতা বলে, এই অসৎ উপায়ে রোজগার করার এই টাকা দিয়ে আমি ভাত খাবো না, আর আমি শাড়িও পরবো না, বুঝতে পেরেছিস ভজন? আর একটা কথা, আমি যখন এই কেসটার দায়িত্ব নিয়েছি, এই কেসটার শেষ আমি দেখে তবেই ছাড়বো। অগ্নিজিৎ মুখার্জি হাড়ে হাড়ে বুঝবে এই গীতা এলএলবি কি জিনিস। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। তখনই গীতা বলে, যথেষ্ট মুখ সামলে কথা বলেছি, এর থেকে বেশি মুখ সামলে কথা বলতে পারবো না, বলেই চলে যায়। আর অন্যদিকে তখনই আবারও মিডিয়ার লোকজন জিজ্ঞেস করে অগ্নিজিৎ মুখার্জিকে, আচ্ছা অগ্নিজিৎ মুখার্জি, গীতা এলএলবি যে বলে গেল সবটা আবারও কোর্টে প্রমাণ করে দেবে, ওই কৃপান ব্যানার্জির শাস্তির ব্যবস্থা করবে, আপনি কি বলবেন এই ব্যাপারে? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কিছু বলবো না, যা কথা হবে কোর্টে হবে, কোর্টে। এরপরে গিনি ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, বাবা, রান্না বান্না সব হয়ে গেছে, গীতাকে তাহলে এই বাড়িতে নিয়ে আসি, ওর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে তো, ওর ভাত কাপড়ের অনুষ্ঠান দিতে হবে না? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলেন, না, ওই মেয়ে মুখার্জি বাড়িতে পা দেবে না, ওই মেয়ে কোনোভাবে আমাদের বাড়িতে আসবে না, বুঝতে পেরেছ? গিনি তখন বলে, বাবা, এইসব আপনি কি বলছেন? বোন তো এই বাড়ির ছোট বউ, আর এই বাড়িতে যদি ও না আসে তাহলে তো এই বাড়ির অকল্যাণ হবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, অগ্নিজিৎ মুখার্জি যেই কথাটা একবার বলে দিয়েছে সেটা বারবার রিপিট করবে না। তোমার বোন এই বাড়িতে আসবে না মানে আসবে না, দেখি ওকে তুমি কি করে আনতে পারো। এরপরেই ফোনটা কেটে দেয়। গিনি তখন বলে, যা, এবার তাহলে কি হবে? স্বস্তিক বলে, কি আবার হবে? আমার স্ত্রীর ভাত কাপড়ের অনুষ্ঠান আমি নিজেই দিতে পারবো। তখনই গিনি বলে, কি বলছো স্বস্তিক? স্বস্তিক তখন বলে, হ্যাঁ গিনি বৌদি, দেখোই না কি করি, আমি সবটা ম্যানেজ করে নিতে পারবো, তুমি এসব নিয়ে ভেবো না। গিনি বৌদি তখন বলে, ঠিক আছে। গিনি তো খুব খুশি হয় স্বস্তিক আর গীতার ভালোবাসা দেখে, আর মনে মনে ভাবে, কবে যে সাত্বিক আমাকে এতটা ভালোবাসবে কে জানে, একটু ভালোবাসা পাওয়ার জন্য কত কি না আমাকে করতে হচ্ছে। অন্যদিকে কাব্যদের বাড়িতে চলে গেছে মেহেক। খালি হাতে যায়নি মেহেক, নিয়ে গেছে সেই হারটা যেটা
কৃপানের মা মেহেকের মুখ দেখে মেহেককে পরিয়ে দিয়েছিল আর বলেনি আন্টি এই হারটা এবারে আপনি পদ্মকে পরিয়ে দিন। তখনই কৃপানের মা বলে কি দরকার আবার এসব ফেরত আনতে গেলে কেন? তখনই মেহেক বলে দরকার ছিল বই কি, অবশ্যই দরকার ছিল, কারণ এই হারটা আমার কাছে আর রাখা যায় না। আপনারা যেই কথা আমাকে দিয়েছিলেন সেই কথা তো আর রাখতে পারেননি, তাই এটাও আমার চাই না। এর মধ্যেই চলে এসেছে কৃপান আর তখনই এসেছে পদ্ম। পদ্মর গলায় হারটা পরিয়ে দেয় মেহেক আর তখনই বলে এই হারটা আজকে থেকে তোর পদ্ম, তুই এই হারটা পরবি। পদ্ম বলে মেহেক দিদি এই হারটা তো অনেক দামি, তুমি এটা আমাকে পরালে কেন? মেহেক বলে সব থেকে দামি জিনিসটা যখন তৈরি হয়ে গেছে তখন আর এই সোনা গয়না দিয়ে আমি কী বা করবো। এরপর মেহেক চলে গেছে কথা বলতে কৃপানের সাথে আর বলে তুমি তো ওকে বিয়ে করেছো, আশা করি ওর সম্মানটা রাখবে, ওকে ভালোবেসেই বিয়ে করেছো। আর আমি যদি দেখেছি তুমি ওর সম্মান রাখোনি, নষ্ট করেছো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাব্য এসে বলে এই সেদিনের সেই পুচকি মেয়ে আজকে তুমি আমার ভাইকে থ্রেট করছো, তুমি জানো না তোমার কি অবস্থা আমি করতে পারি। মেহেক বলে আমি যেটা সত্যি সেটাই বলেছি, তুমি কিন্তু ওর হাত ছাড়বে না কৃপান, ওর হাত শক্ত করে ধরে রাখবে, ও কিন্তু তোমার স্ত্রী হয়। তখনই বাবুসোনা মানে কৃপান বলে মেহেক আমি তোমাকে ভালোবাসি। এরপর মেহেক ঠাস করে চরমের দেয়, বলে খবরদার আমাকে ভালোবাসার কথা আর তুমি বলবে না, বুঝতে পেরেছো? এর মধ্যেই গীতা চলে গেছে থানায়, বড়বাবুর সাথে কথা বলতে থাকে। আর তখনই গীতা বলে বড়বাবু ওই ভিডিওটা যে করেছিল না সেই লোকটাকেই আমার চাই, স্যান্ডি। আর হ্যাঁ, ওই যারা হিয়ারিংয়ের দিন উপস্থিত থাকবে সাক্ষী দেবে তাদেরকে কিন্তু একটু নিরাপত্তা দিতেই হবে। বড়বাবু বলে অগ্নিকন্যা আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, আমি সবটা সামনে নেব, সব নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে না। গীতা বলে ভাবনা চিন্তা তো করতেই হবে বড়বাবু, যে রকম খেলা ওরা শুরু করেছে সেই খেলা শেষ করতে গেলে ভাবনা চিন্তা অবশ্যই একটা করারই দরকার। এর মধ্যেই কাব্য তখন কৃপানকে ডাকতে থাকে আর বলে ভাই ভাই এদিকে আয়, তুই এক কাজ কর। আর তখনই কিরণকান্তি বলে আমি বলছি, শোনো কৃপান, সবাই তো আজকাল পদ্মকে নিয়ে লাইভ টাইপ করছে, তুমিও না হয় একটু লাইভ করে দাও। আজকে কোর্টে অগ্নিজিৎ মুখার্জি ভার্সেস গীতা এলএলবির ব্যাপক একটা ঝামেলা হয়েছে, আমি বলছিলাম কি তুমি পদ্মকে নিয়ে একটা লাইভ করো যেখানে পদ্ম বলবে যে ও তোমাকে ভালোবাসে, তোমরা দুজনে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছো তেমনটা। এরপরে পদ্মকে ডাকে আর কৃপান তখন বলে পদ্ম কি করছিলে? পদ্ম তখন বলে ঘরে গেছিলাম পোশাকটা বদলাতে, দেখলাম একটা দামি উপহার রয়েছে। এরপরে কৃপান বলে ওসব ছাড়ো, শোনো আমি তোমাকে নিয়ে একটা লাইভ করবো যেখানে সবাই এই লাইভটা দেখবে, তুমি বলবে তুমি বিয়ে করে অনেক ভালো আছো, তুমি সুখে শান্তিতে সংসার করছো, মনে থাকবে তো? আর তখনই পদ্ম বলে এইসব লোককে বলার কি আছে, এসব স্বামী স্ত্রীর ব্যাপার না হয় নাই বা বললাম। কৃপান বলে চুপ, একদম চুপ, যেটুকু করতে বলেছিস সেটুকু করবি, না হলে কিন্তু অবস্থা খারাপ করে দেবে। আর পদ্ম কৃপানের এই ব্যবহার দেখে জাস্ট ভয় পেয়ে যায়। এর মধ্যেই অন্যদিকে দেখা যায় যে স্যান্ডি যে ভিডিওটা করে দিয়েছিল তাকে খুঁজে পেয়ে গেছে গীতা আর তাকে মারধর করতে থাকে আর বলে ভিডিওটা এডিট করেছিস তাই না, পুরো ভিডিওটা আমার চাই, বুঝতে পেরেছিস, পুরো ভিডিওটা আমার চাই। আর স্যান্ডি তখন বলে ঠিক আছে আমি পুরো ভিডিওটাই আপনার হাতে তুলে দেবো। আর এক একটা করে স্টেপ কিন্তু পেরিয়ে যাচ্ছে গীতা আর সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলছে।